আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক, আজকের লাইভ ক্লাসে বিরমপুর আইসিটি স্কুল শিক্ষা ও গবেষণা শাখা ও আমার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি এই মহৎ উদ্যোগ করোনা ভাইরাসকালীন সময়ে আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং উপরওয়ালার অশেষ রহমতে এখন পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের নবম অধ্যায়ের পার্ট 9.1.2 সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকের ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা যে জীববিজ্ঞান শ্রেণী হচ্ছে দশম, অধ্যায় হচ্ছে নবম, পাঠ হচ্ছে 9.1.2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের পাঠ শিরোনাম, অর্থাৎ আজকে পাঠ শিরোনাম হচ্ছে তোমাদের অস্থি, তরুণাস্থি এবং অস্থিসন্ধি অর্থাৎ লিগামেন্ট, যেটাকে বোঝানো হয়। আমরা এই একটু সম্পর্কে আলোচনা করবো আজকে। তবে তোমাদের প্রথমে বলবো, একটু মনোযোগটা একটু তোমাদের জরুরি, কেননা মনোযোগ যদি তোমাদের ক্লাসের মাঝে থাকে, আমি আশা করি যে ক্লাসের মাঝে তোমাদের অনেকটা পড়া হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রে তোমাদের প্রথমেই আমি বলবো যে একটু মনোযোগটা তোমাদের জরুরি। আর আজকের শিরোনামটা আবারও একটা বলি যে একটা হচ্ছে অস্থি, আর এরপর হচ্ছে তরুণ অস্থি, এরপর হচ্ছে অস্থিসন্ধি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা মেন টপিকসে যাই, দেখি কি আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে শিকল ফল, অর্থাৎ আজকের এই পাঠে যে তোমরা কি কি শিখবা বা কি কি সম্পর্কে জানতে পারবা, শুরুতে আমরা একটু দেখে নিই যে আজকের পাঠে শিকল ফল কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে শিকল ফল আজকে তোমরা জানতে পারবা যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা অস্থি কি সে সম্পর্কে জানতে পারবে, যে এই অস্থি অর্থাৎ হাড়, এই হাড়টা কি সেইটা তোমরা আজকে জানতে পারবে। এরপর হচ্ছে তরুণাস্থি কি সে সম্পর্কে জানতে পারবে। এরপর হচ্ছে অস্থিসন্ধি কি, এর গঠন ও প্রকারভেদ সম্পর্কে তোমরা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই তিনটা বিষয় নিয়ে আজকে ধারাবাহিকভাবে আলোচনা করবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখি মেন টপিকে তোমাদের এরপরে কি আছে। যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অস্থি অর্থাৎ মন। এই অস্থির ইংরেজি হচ্ছে মন, আর এই অস্থিটা মূলত কি আমরা সেটা দেখবো। দেখো যে অস্থি হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ, অর্থাৎ অস্থি বলতে তোমরা এই অস্থি সম্পর্কে তোমরা এর আগেও জেনে আসছো, অর্থাৎ ক্লাস 6 থেকে তোমরা জেনে আসছো যে অস্থি বলতে আমরা মূলত হাড়কে বোঝানো হয়, সেটা তোমরা জানো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর এই অস্থি হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ। অনেক সময় তোমাদের জ্ঞানমূলক কোশ্চিন আসে যে অস্থি কি, আবার অনেক সময় অস্থি সহ বহু নির্বাচনী কোশ্চিনও তোমাদের মাঝে আসে। সেক্ষেত্রে অস্থি হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি দেহের সবচেয়ে দৃঢ় কলা, আর এটি হচ্ছে দেহের সবচেয়ে দৃঢ় কলা বা টিস্যু, যেটাকে বোঝানো হয়। কারণ মানব দেহে যদি হাড় না থাকতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মানব দেহের দেহ গঠন করা সম্ভব হতো না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা।
হাড় আছে বলতে আমি প্রথমে এর আগের ক্লাসে তোমাদের যে মানব কঙ্কাল নিয়ে আমি আলোচনা করছিলাম, ওই মানব কঙ্কালে আমরা দেখতে পাচ্ছি যেমন একটি বাড়ি করতে অর্থাৎ একটি ঘর তৈরি করতে যেমন অনেক কাঠামো তৈরি করতে হয়, তদ্রূপ মানব দেহটা তৈরি করতে কাঠামোর প্রয়োজন হয়। সেটি কাঠামো হচ্ছে এই অস্থি হাড় বা কঙ্কাল নিয়ে গঠিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তেমনি কঙ্কালই হচ্ছে যে মানব দেহের একটা কাঠামো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এই হাড় আছে বলে আমরা এই মানব দেহটা তৈরি করা সম্ভব হয়েছে, আর এই কঙ্কাল আছে বলে আমাদের মানব দেহ আমরা হাঁটতে চলতে চলাফেরা করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর এটি দেহের সবচেয়ে গৃহকলা অস্থির মাতৃকা বা আন্তঃকোষীয় পদার্থ। আর অস্থির যে মাতৃকা থাকে, এই মাতৃকা এবং অন্তঃকোষীয় পদার্থ এক ধরনের জৈব পদার্থ দ্বারা গঠিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর এই অস্থির মাঝে যে আন্তঃকোষীয় পদার্থ থাকে সেটা এক ধরনের জৈব পদার্থ দ্বারা গঠিত। অনেক সময় তোমাদের বহুনির্বাচনী কোশ্চেন হয়, সেক্ষেত্রে তোমাদের এটা মনে রাখবে যে অন্তঃকোষীয় যে পদার্থটা থাকে সেটা হচ্ছে এক ধরনের জৈব পদার্থ দ্বারা গঠিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। মাতৃকার মধ্যে অস্থিগুলো ছড়ানো থাকে, আর এই মাতৃকার মাঝে অর্থাৎ মানবদেহের যে মাতৃকাগুলি থাকে এই মাতৃগুলোর মাঝে কি যে অস্থিগুলো কি থাকে ছিটিয়ে ছড়ানো থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর তোমরা জানো যে মানবদেহে 206খানা অর্থাৎ 206টি অস্থি বা হাড় রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা এর আগের ক্লাসে জেনেছো। এরপর দেখো যে একদিকে অস্থির পুরাতন অংশ ক্ষয় হতে থাকে, অর্থাৎ এই হাড়ের বয়স যত বৃদ্ধি পাবে পর্যায়ক্রমে কি হবে এই হাড়ের অংশগুলো কি হয় ক্রমান্বয়ে ক্ষয় হতে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর এবং অন্যদিকে অস্থির মধ্যে নতুন অংশ গঠন হতে থাকে। এই ভারসাম্য নষ্ট হলে অস্থির বিভিন্ন ধরনের রোগ হয়। অনেক সময় দেখা যায় যখন বয়স হয়ে যায়, বিশেষ করে তোমরা জানো যে যখন মানুষের বয়স হয়ে যায় তখন মানুষের বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটে। সেক্ষেত্রে বয়স হওয়ার সাথে সাথে কি হয় যে মানবদের যে হাড়গুলো থাকে যে অস্থিগুলো থাকে এটা ক্রমান্বয়ে কি হয় ক্ষয় হতে থাকে। ক্ষয় হওয়ার কারণে কি হয় বৃদ্ধি পাওয়ার কারণে মানুষের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা অস্থি কি মূলত দেখলাম, এখানে জানবো আমরা দেখো যে অস্থির যেটা বন, এই বনটার মাঝে আরো তোমাদের মাঝে আরো আসলে বয়সটার না অবশ্য এমনিতেও ভারসাম্যটা হাড় ক্ষয়ের দিকে বেশি ঝুঁকে পড়ে। আমি যেটা তোমাদের শুরুতে বললাম যে বয়স যখন মানুষের বেড়ে যায় তখন কি হয় যে মানুষের যে অস্থিগুলো থাকে এই অস্থিগুলো কি হয় ক্রমান্বয়ে সরু হতে থাকে, ক্রমান্বয়ে ক্ষয় হতে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে দেখো যে যখন বয়স বেড়ে থাকে তখন কি হাড়গুলোর দিকে ঝুঁকে পড়ে, তখন কি তখন এই হাড় ক্ষয়ের দিকে বেশি ঝুঁকে পড়ে। আর অস্থি মূলত ফসফরাস তোমাদের মনে রাখতে হবে, এখান থেকে তোমাদের বহুনির্বাচনী কোশ্চেন হয় যে অস্থি মূলত ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ যে তৈরি হয়। আর ওই হাড়গুলো কি দ্বারা তৈরি হয় যে পটাশিয়াম, সোডিয়াম এবং ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ দ্বারা এগুলো তৈরি হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এছাড়াও অস্থিতে প্রায় 40 থেকে 50 ভাগ পানি থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের এটা মনে রাখতে হবে, কারণ এই অস্থির মাঝে অনেক সময় তোমাদের বহুনির্বাচনী কোশ্চেনের মাঝে আসে যে অস্থির মাঝে কত ভাগ পানি থাকে প্রিয় শিক্ষার্থী। অনেক সময় আবার জ্ঞানমূলক কোশ্চেনের মাঝেও আসা দেখা গেছে যে অস্থির মাঝে কত ভাগ পানি থাকে। সেক্ষেত্রে আমরা জানলাম যে অস্থির মাঝে 40 থেকে 50 ভাগ পানি থাকে। এরপরে দেখো যে জীবিত অস্থি কোষে 40% জৈব এবং 60% অজৈব পদার্থ নিয়ে গঠিত। এটাও তোমাদের মনে রাখতে হবে যে জীবিত অস্থির কোষে যে সেলে যে সেক্ষেত্রে কি থাকে যে জীবিত অস্থির কোষে 40% জৈব পদার্থ থাকে আর হচ্ছে 60% অজৈব পদার্থ থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের এখান থেকেও বহুনির্বাচনী কোশ্চেন আসতে পারে, সেক্ষেত্রে তোমাদের যে মনে রাখতে হবে যে জৈব কত পার্সেন্ট থাকে অস্থি কোষে, জৈব কত পার্সেন্ট জৈব থাকে আর জৈব পদার্থ থাকে আর অজৈব পদার্থ কত পার্সেন্ট থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের এটা মনে রাখতে হবে, কারণ এখান থেকে তোমাদের বহুনির্বাচনী অনেক সময় কোশ্চেন আসতে পারে। এরপরে দেখো যে অস্থির বৃদ্ধির জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন। আর এই অস্থিটা যখন বৃদ্ধি হয় তখন সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল করবা যে যখন নবজাতক শিশু জন্মগ্রহণ করে
অর্থাৎ শিশুরা জন্মগ্রহণ করে তখন কী হয়, সবসময় তার বাবা মা এবং মুরব্বী যারা থাকে তারা কি বলে, ওই শিশুকে রোদের মাঝে নিয়ে যেতে বলে। কেননা যে রোদের মাঝে গেলে অস্থির যে ভিটামিন ডিটা, সেই ভিটামিন ডিটা তারা পেয়ে থাকে। এমনকি শিশু বাদেও যে আমাদের মাঝে যে যাদের বয়স, অর্ধ বয়স এবং বয়স হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি হয় যে সকালে যে রোদটা থাকে, এই রোদের মধ্যে যায় যদি রোদের মধ্যে যাওয়া উত্তম। কেননা রোদের মধ্যে গেলে ভিটামিন ডি অর্থাৎ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পাশাপাশি ভিটামিন ডিটা আমাদের অস্থি বা হাড়ের জন্য খুব জরুরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সেক্ষেত্রে অবশ্যই ভিটামিন ডি পাওয়ার জন্য রোদের মাঝে যেতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো যে এবং এসব খাবারের অভাবে অস্থির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। আর যখন এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অর্থাৎ ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার না কোনো ব্যক্তি যদি না খেয়ে থাকে, সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে তার স্বাভাবিক যে বৃদ্ধি অর্থাৎ স্বাভাবিক যে বৃদ্ধিটা কী হয়, অব্যাহত থাকে, অর্থাৎ সে ছোটই থেকে যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সেক্ষেত্রে অবশ্যই আমাদের কী করতে হবে, যে ভিটামিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো যে সূর্যের আলো ত্বকে অবস্থিত কোলেস্টেরল মনে রাখতে হবে তোমাদের, কেননা এখান থেকে তোমাদের বহু নির্বাচনী কোশ্চিন আসতে পারে যে সূর্যের আলো ত্বকে অবস্থিত কোলেস্টেরলের এমন রাসায়নিক পরিবর্তন ঘটায় যা যকৃৎ, আমাদের মানবদেহের যে সবচেয়ে বড় অঙ্গ যেটা হচ্ছে যকৃৎ, এই যকৃৎ এবং বৃক্কে আরও কিছু ধারাবাহিক পরিবর্তনের পর ভিটামিন ডি সংশ্লেষণ করে। যে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অবশ্যই ভিটামিন ডিটা আমাদের জন্য খুব জরুরি। কারণ ভিটামিন ডি এর পরিমাণ ভিটামিন ডি অর্থাৎ সূর্যের আলো ত্বকে যদি অবস্থিত যে কোলেস্টেরলটা থাকে, এই কোলেস্টেরলটা কী হয়, পরবর্তী রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে কী হয়, যকৃতে যায়, যকৃত থেকে কোথায় যায়, যে বৃক্ষে, আমাদের যে এই বৃক্ষে আরও কিছু ধারাবাহিক পরিবর্তনের পর ভিটামিন ডিটা কী করে সংশ্লেষণ করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাই পর্যাপ্ত পরিমাণে সূর্যালোকের সংস্পর্শে আসা উচিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সেই কারণে কী করতে হবে, যে আমাদের সবাইকে যে সূর্যের যে আলো অর্থাৎ বিশেষ করে সকালবেলা যে সূর্যের আলো ওঠে পূর্ব দিকে যে উদিত হয়, তখন ওই রোদটা বিশেষ করে ভিটামিন ডি সমৃদ্ধ, যেটাকে ভিটামিন ডি যাকে যে আলোতে আমরা পাই, তার মাঝে আমাদের সবাইকে কি ওই ভিটামিন ডি সমৃদ্ধ অর্থাৎ আলোর মাঝে যাওয়া উচিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। গেলে এই সকল রোগ থেকে আমরা কী পাবো, যে রক্ষা পাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখবো যে তরুণাস্থি, যেটা হচ্ছে কার্টিলেজ, এই কার্টিলেজ সম্পর্কে জানবো। যে আমরা এতক্ষণ অস্থি সম্পর্কে জানলাম যে অস্থিটা মূলত কি, এরপর আমরা জানবো যে তরুণাস্থি কি, তরুণাস্থিতে কী কী কাজ করা থাকে আমাদের মানবদেহে এই শিক্ষার্থী বন্ধুরা। তাহলে কি দেখি যে তরুণাস্থি অস্থির মতো শক্ত নয়। তোমাদেরকে বলি যে অস্থির মতো তরুণাস্থি শক্ত নয়। তোমাদের একটা উদাহরণ দেয়, যেমন আমাদের কানের পিনা, এই কানের পিনাটা মূলত তরুণাস্থি দ্বারা গঠিত। এটা তোমাদের মনে রাখতে, তোমরা জানো সেটা। কানের পিনা তাকে এই অংশগুলোকে কি আমাদের তরুণাস্থি, অর্থাৎ এগুলো একটু সফট, অতটা অস্থির মতো অতটা শক্ত নয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নরম। এরপর হচ্ছে এটি যোজক কলার ভিন্ন রূপ, আর এই তরুণাস্থিটা হচ্ছে যোজক কলার ভিন্ন রূপ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে অস্থিটা মূলত যোজক কলার রূপান্তরিত রূপ, আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে ভিন্ন রূপ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এর কোষগুলো একক বা জোড়ায় জোড়ায় খুব ঘনভাবে স্থিতিস্থাপক মাতৃকাতে বিস্তৃত থাকে। আর এই তরুণাস্থি কোষগুলো কি থাকে, এরা এককভাবে বা জোড়ায় জোড়ায় স্থিতিস্থাপক মাতৃকাতে বিস্তৃত থাকে। আর তরুণাস্থি কোষগুলো থেকে কন্ড্রিন নামক এক ধরনের শক্ত, তোমাদের মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে তরুণাস্থি থেকে যে কন্ড্রিন নামক এক ধরনের শক্ত ঈষদস্ত রাসায়নিক বস্তু বের হয়, যা মাতৃকায় কন্ড্রিন দিয়ে গঠিত। এর বর্ণ হচ্ছে কি হালকা নীল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখান থেকে তোমাদের অনেক সময় কোশ্চেন আসে না যে তরুণাস্থি কোষগুলো কি রাসায়নিক বস্তু দ্বারা, কি ধরনের রাসায়নিক বস্তু দ্বারা বের হয়, সেটা তোমাদের মনে রাখতে হবে অবশ্যই। সেটা হচ্ছে কর্নিন নামক এক ধরনের রাসায়নিক বস্তু থাকে, সেগুলো বের হয় এবং মাতৃকায় কর্নিন দিয়ে গঠিত। আর এই তরুণাস্থির যে মাতৃকা থাকে, এই মাতৃকাটা কি, যে কর্নিন নামক এক ধরনের রাসায়নিক বস্তু দ্বারা গঠিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এটা তোমাদের মনে রাখতে হবে। এর বর্ণটা হচ্ছে নীল, হালকা নীল, আর এই কর্নিনের বর্ণটা হবে হালকা নীল। এইটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কেননা এখান থেকে বহু নির্বাচনী কোশ্চেন এর আগে বিগত এসএসসি পরীক্ষা আসা দেখা গেছে শিক্ষার্থী বন্ধুরা।
এরপরে দেখো যে জীবিত অবস্থায় তরুণস্থি কোষের প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ। আর জীবিত যে কোষে, এই জীবিত কোষের তরুণস্থির যে কোষের প্রোটোপ্লাজমটা এটা খুব স্বচ্ছ এবং নিউক্লিয়াসটি গোলাকার থাকে। নিউক্লিয়াসটি এর মাঝে আর তরুণস্থির মাঝে যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসটি কি যে গোলাকার প্রকৃতি থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কর্নিনের মাঝে গহ্বর দেখা যায়, অর্থাৎ তোমাদের যে আমরা দেখে আসলাম যে তরুণস্থির মাঝে এক ধরনের কর্নিন পদার্থ থাকে, আর এই কর্নিন পদার্থটার মাঝে গহ্বর ফাঁকা গহ্বর থাকে, যেখানে একটু ফাঁপা থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু ভিতরে। এগুলিকে ক্যাপসুল গহ্বর দেখা যায়, এগুলিকে বলা হয় ক্যাপসুল বা ল্যাকিউনি বলে। আর যে তরুণস্থির মাঝে যে অর্থাৎ কর্নিনের মাঝে যে ফাঁকা গহ্বর থাকে, অর্থাৎ কর্নিনের মাঝে যে গহ্বর দেখা যায়, যে ফাঁকা গহ্বরটি, এই ফাঁকা গহ্বরটিকে বলা হয় ক্যাপসুল বা ল্যাকিউনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই বিগত এসএসসি পরীক্ষায় এই কোশ্চেনটা আসা দেখা গেছে যে ল্যাকিউনি কি, জ্ঞানমূলকের মাঝে আসছিল যে ল্যাকিউনি কি, অথবা অনেক সময় আবার আসে যে ক্যাপসুল কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই অনুসারে তোমাদের এটা মনে রাখতে হবে। এর ভিতরে কন্ড্রিওব্লাস্ট, অর্থাৎ ক্যাপসুল বা ল্যাকিউনির ভিতরে কি থাকে, কন্ড্রিওব্লাস্ট বা কন্ড্রিওসাইট থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর সব তরুণস্থি একটি তন্তুময় যোজক কলা নির্মিত। আর তরুণস্থিগুলো কি থাকে সবসময় যে তন্তুময় যে যোজক কলাগুলো থাকে, এই যোজক কলাগুলো দ্বারা কি থাকে নির্মিত অবস্থা থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। একে পেরিকর্ডিয়াম, যে একে বলা হয় পেরিকর্ডিয়াম বলা হয়। আর এই যোজকগুলো কলাগুলো কি বলা হয়, পেরিকার্ডিয়াম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদের এসএসসি পরীক্ষায় দেখা গেছে যে জ্ঞানমূলকের জন্য এই কোশ্চেনটা অনেক সময় জ্ঞানমূলকের জন্যও আসে, আবার অনেক সময় অনুধাবনমূলক কোশ্চেনের মাঝেও আসে যে পেরিকার্ডিয়াম কি, আবার অনেক সময় পেরিকার্ডিয়াম বলতে কি বোঝায়। আর এই আবরণটি দেখতে চকচকে সাদা প্রকৃতির হয়। আর এই পেরিকার্ডিয়ামের আবরণটি কি হয়, দেখতে সাদা প্রকৃতির হয়। আর যখন আমাদের তোমরা একটু খেয়াল করবা যে তরুণস্থ অর্থাৎ কানের পিনাটা যদি অনেক সময় দেখা যায়, যদি অনেক সময় ছিলে যায়, অথবা কানের পিনায় নাকের যে নরম অংশগুলো যদি আমরা ছিলে যাই, সেই অংশে একটা সাদা অংশ আমরা দেখতে পাই। এই সাদা অংশটি মূলত পেরিকার্ডিয়াম, আর এটি মূলত পেরিকার্ডিয়াম বলা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে আমরা দেখবো যে অস্থিসন্ধি। এই অস্থিসন্ধি অর্থাৎ জয়েন্ট যেগুলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের মানবদের মাঝে যে হাতের যে জয়েন্ট, তারপরে কবজির যে জয়েন্ট, এরপর হচ্ছে পায়ের যে জয়েন্টগুলো থাকে, মূলত এই জয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে। দেখো যে এটা তোমাদের জন্য এখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চিন হয় যে মূলত জয়েন্টটা কি। জয়েন্ট হচ্ছে দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলে অস্থিসন্ধিকে বলা হয়, অর্থাৎ দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বা জয়েন্ট বা বোন জয়েন্ট বলা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধু। আর প্রতিটি অস্থিসন্ধি অস্থিগুলো একরকম স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনী দ্বারা দৃঢ়ভাবে আটকানো থাকে। আর একটার সঙ্গে, আর এই অস্থিত বন্ধনগুলি যে জোড়াগুলো থাকে, একটার সঙ্গে আরেকটা দৃঢ়ভাবে কি থাকে, আটকানো থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। একটু তোমরা এই চিত্রের মাঝে একটু খেয়াল করবা, তাহলে বুঝতে পারবা যে এই যে দেখা যাচ্ছে যে জয়েন্ট, এই যে জয়েন্ট একটার সঙ্গে একটা হাড়ের সঙ্গে একটা জয়েন্ট জোড়া লাগানো আছে দেখা যাচ্ছে, যে এটাই মূলত অস্থিসন্ধি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমাদের হাত পায়ের জোড়া আদার্সে যে জয়েন্টগুলো আছে সেগুলো এই ক্যাটাগরিতেই তৈরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। রজ্জুর মতো, এরপরে হচ্ছে দেখো যে স্ত্রী রজ্জুর মতো বন্ধনী দিয়ে দৃঢ়ভাবে এটা কি একটার সঙ্গে আরেকটা কি থাকে, আটকানো থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ফলে অস্থিগুলি সহজে অস্থিস্থল থেকে বিস্তৃত হতে পারে না। আর এই অস্থি অঞ্চলগুলি কি হয় যে সহজে কি একটা থেকে আরেকটা বিস্তৃত অর্থাৎ ছিঁড়ে যেতে পারে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আরেকটা হচ্ছে যে সন্ধিস্থল বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্য করে। আর এই সন্ধি যে অঞ্চলগুলো থাকে অর্থাৎ জয়েন্ট যেগুলো থাকে, এগুলো মূলত ক্যালসিয়াম জাতীয় ক্যালসিয়াম দ্বারা পূর্ণ থাকে। আর এগুলো কি হয়, এগুলো একটার সঙ্গে আরেকটা অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ আমাদের এক অঙ্গ থেকে আরেক অঙ্গ অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গগুলো কি করে যে সঞ্চালনে সহায়তা করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যে আমাদের শরীরে সব অস্থিসন্ধি একরকম নয়,
অর্থাৎ যে হাত পায়ের জোড়া, অর্থাৎ হাতের এই গিরের জোড়া আর এখানকার জোড়ার মধ্যে অনেক তফাৎ আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অনেক সময় আবার পায়ের নিচে যে জোড়া, এরপর হচ্ছে কবজি নিচে যে জোড়াগুলো, এগুলোর মাঝে একটার সঙ্গে একটা অস্থিসন্ধি এক রকম না, এটা ভিন্ন রকম ধরনের। দেখো যে এদের কোনোটি একেবারে অনড়, আবার দেখো এদের অস্থিগুলো আছে কোনগুলো অনড়, সে নড়তেও পারে না, শুধু জোড়াটা ওখানে আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আবার যেমন দেখো যে অন্তঃকোষীয় অস্থিসন্ধি, এই অন্তঃকোষীয় অস্থিসন্ধি এটা হচ্ছে অনড়, ভিতরে আমাদের মানবদের ভিতরে এটা কখনো নড়তেও পারে না, নড়ানড়ি করতে পারে না, এটা সবসময় অনড় থেকে প্রিয় শিক্ষার্থী। আবার কোনোটি আবার সহজে সঞ্চালন করা যায়, আবার এদের মাঝে আবার এই জোড়াগুলোর মাঝে সহজে সঞ্চালন করা যায়। যেমন আমাদের এই যে দেখো যে আমাদের হাত এবং পায়ের জোড়া প্রিয় শিক্ষার্থী বন্ধু, এগুলো আমরা আমাদের ইচ্ছা মতো নড়াতে পারি, যেমন হাত এবং পায়ের অস্থিসন্ধি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা দেখবো যে সাইনোভিয়াল অস্থিসন্ধি। এই সাইনোভিয়াল জয়েন্ট যেটাকে বোঝানো হয়, যে সাইনোভিয়াল জয়েন্টটা মূলত কি, এখান থেকে তোমাদের কোশ্চিন হয়, অনেক সময় দেখা গেছে যে এখান থেকে তোমাদের এর আগে পরীক্ষায় এখান থেকে তোমাদের কোশ্চিন আসছিল যে সাইনোভিয়াল অস্থিসন্ধি বলতে কি বোঝায়, অনুধাবনমূলক কোশ্চিন হয়, পাশাপাশি বহু নির্বাচনী অনেক কোশ্চিন হয় এবং জ্ঞানমূলকের জন্য কোশ্চিন হয়। সেই অনুসারে তোমাদের অবশ্যই এটা ভালো করে পড়ে নিতে হবে। দেখো একটু যে সাইনোভিয়াল অস্থিসন্ধিটা হচ্ছে একটি অস্থি সন্ধিতে দুটি মাত্র অস্থির বহির্ভাগে এসে মিলিত হয় একটি সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি গঠন করে। দেখো এই চিত্রের মাঝে খেয়াল করো যে এই যে জোড়াটা, অর্থাৎ দুটি অস্থি সন্ধি, দুটি মাত্র অস্থির বহির্ভাগ, এই যে দুটি, এখান থেকে একটা বহির্ভাগ এসে মিলিত যখন হয় তখন একটি মাত্র সাইনোভিয়াল অস্থিসন্ধি গঠন করে। আর দুটো মিলে যখন জোড়াটা গঠন হয় তখন তাকে বলা হয় সাইনোভিয়াল অস্থিসন্ধি। দুটাই যখন দুটাই বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটা বাইরে থেকে যখন একত্রিত হয়ে অস্থিসন্ধি গঠন করে তাকে আমরা মূলত সাইনোভিয়াল অস্থিসন্ধি মূলত বলে থাকি যে শিক্ষা দূরটা। এরপরে দেখো যে মিলিত হয়ে একটি সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি গঠন করে। আর যখন দুয়ের অধিক অস্থি মিলিত হয় তখন একে জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি বলা হয়। আর যখন এই যে আমরা এখানে দুইটা দেখতে পাচ্ছি, আর যখন এই দুইটা না হয় আরো যদি হাড় আসে অর্থাৎ আরো যদি অস্থি আসে এখানে মিলিত হয় তখন তাকে আমরা জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি বলে থাকি। আর এই সাইনোভিয়াল অস্থিসন্ধির অংশগুলি হলো, দেখো যে সাইনোভিয়াল অস্থিসন্ধির অংশগুলি হলো তরুণ অস্থিতে আবৃত অস্থি প্রান্ত, অর্থাৎ তরুণ অস্থিতে যে আবৃত থাকে সেটা হচ্ছে অস্থি প্রান্ত। সেখানে কি থাকে যে সাইনোভিয়াল রস। যে শিক্ষিত বন্ধুরা তোমরা যখন বিশেষ করে যখন এই সামনে কোরবানি যে ঈদ গেল, এই ঈদে তোমরা অনেকে দেখছো যে যারা গরু জবাই করার পরে যখন নাড়াচাড়া করছে এই জয়েন্টগুলো, অর্থাৎ বিশেষ করে ওই যে হাতের এবং পায়ে, তারপর উরুসন্ধি, এখানে দেখবা যে জয়েন্ট, ওখান থেকে যখন আমরা মাংস কাটছি তখন দেখবা যে এক ধরনের রস আমরা পাই প্রিয় শিক্ষিত বন্ধুরা। আর একে বলা হয় সাইনোভিয়াল রস, অর্থাৎ এখান থেকে আমাদের যে এই জয়েন্টের মাঝে যে রসটা আমরা পাই, তরল যে রসটা পাই, এগুলিকে বলা হয় সাইনোভিয়াল রস। এবং অস্থিসন্ধিকে দৃঢ়ভাবে আটকা রাখার জন্য, আর এটা কি যে সাইনোভিয়াল অস্থিটাকে দৃঢ়ভাবে আটকে রাখার জন্য অস্থিবন্ধনী বা লিগামেন্ট বেষ্টিত একটি মজবুত আবরণী থাকে। হ্যাঁ, এটার সাথে কি থাকে, একটি মজবুত আবরণী থাকে, মজবুত আবরণী বা ক্যাপসুল থাকে। অর্থাৎ এই সাইনোভিয়াল রসটা কি করে যে একটার সঙ্গে তোমাদের অস্থিসন্ধিকে দৃঢ়ভাবে আটকে রাখে কি করে, অস্থি বন্ধনী কি করে দৃঢ়ভাবে আটকে রাখে অস্থি বন্ধনী এবং লিগামেন্ট বেষ্টিত একটি মজবুত আবরণী বা ক্যাপসুল গঠন করে শিক্ষিত বন্ধুরা। এবারে দেখো যে অস্থিসন্ধিতে সাইনোভিয়াল রস এবং তরুণস্থি থাকাতে অস্থিতে কি হয়, অস্থিতে যে ঘর্ষণ, অর্থাৎ এই যে আমরা হাতটা সেই এক্সাম্পল হাতটা দেখো যে আমার হাতটা যে এই যে নড়ানড়ি করতেছি তখন কি হয় যে এই সাইনোভিয়াল রসের কারণে কি হয় যে একটার সঙ্গে একটা হাড় আমরা নড়াতে পারি। এই অস্থিগুলো কি হয় যে অস্থিগুলিকে একটার সঙ্গে একটা ঘর্ষণের সৃষ্টি হয় এবং তজ্জনিত ক্ষয় হ্রাস পায়। আর যে হাড়ের যে এই যে ঘর্ষণ হয় এই তরুণস্থির রসের কারণে কি হয়
যে আমাদের হাড়ের যে ক্ষয়, এই জয়েন্টের যে হাড়ের যে ক্ষয়, এই ক্ষয় থেকে আমরা কি পাই? রক্ষা পাই, প্রিয় শিক্ষার্থী বন্ধু, হ্রাস পাই। এরপর হচ্ছে অস্থিসন্ধি নড়াচড়া করতে কম শক্তি ব্যয় হয়। আর এই অস্থিসন্ধি নড়াচড়া করতে কি হয়? এই কম শক্তি ব্যয় হয়। সেটা হচ্ছে সাইনোভিয়াল অস্থির যে তরুণস্থিতি থাকে, অর্থাৎ যে রসটি থাকে মূলত, সেই কারণে আমরা যে নাড়াচড়া করতে পারি আর এখানে শক্তিটা কম লাগে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবারে দেখবো আমরা যে অস্থিসন্ধির প্রকারভেদ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে অস্থিসন্ধিতে কয়েক ধরনের হয়, এর নির্দিষ্ট কোনো প্রকার নেই, এটা কয়েক ধরনের হয়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সেক্ষেত্রে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চল অস্থিসন্ধি। যে নিশ্চল অস্থিসন্ধি কোনটা দেখি, যে নিশ্চল অস্থিসন্ধিগুলো অনড়। এটা মনে রাখতে হবে যে নিশ্চল অস্থিসন্ধিগুলো কি, এরা অনড় থাকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ এগুলো নড়ানো যায় না। যেমন করটিকা অস্থিসন্ধি, নিশ্চয়ই তোমরা করটিকা বলতে তোমরা বুঝতে পারছো, কারণ এর গত ক্লাসে তোমাদের যে মানবদেহের কঙ্কাল সম্পর্কে আলোচনা করছিলাম। ওই মানবদেহের কঙ্কাল অর্থাৎ মাথার এই যে অংশটা, অর্থাৎ আমরা যেটাকে খাপড়ি বলে থাকি, এটাকে মূলত করটিকা বলা হয়, প্রিয় শিক্ষার্থী, করটি বলা হয়। আর করটিকে 3টি অংশ থাকে, সেটা তোমরা এর আগের ক্লাসে দেখছো। যে এই করটি হচ্ছে আমরা যদি ইচ্ছে করি যে আমরা কি ভিতরের মাথার যে এই খাপড়িটা, এটা কি নাড়াতে পারবো না, পারবো না। মূলত এটা কখনোই সম্ভব নয়, এটা হচ্ছে অনড়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সেটাই হচ্ছে নিশ্চল অস্থিসন্ধি। এরপরে দেখো যে ঈষৎ সচল অস্থিসন্ধি। এসব অস্থিসন্ধি একে অন্যের সাথে সংযুক্ত থাকলেও সামান্য নাড়াচড়া করতে পারে। আর এই ঈষৎ সচল অস্থিসন্ধি যদিও বা একটার সঙ্গে আরেকটা সংযুক্ত থাকে, সেক্ষেত্রে কি করা যায়? নাড়াচাড়া করতে যায় সামান্য পরিমাণে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ফলে আমরা দেহকে সামনে এবং পিছনে, দেখো যে আমার এই দেহটাকে কি করি, যে সামনে এবং পিছনে নাড়াতে পারি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং পাশে বাঁকাতে পারি, আমাদের এই দেহটা বাঁকাতে পারি। যেমন উদাহরণ দেওয়া তোমাদের মেরুদণ্ডের অস্থিসন্ধি, অর্থাৎ মেরুদণ্ড আমাদের যে অস্থিসন্ধি থাকে, যার কারণে কি থাকে, এটা সামান্য নাড়ানো চাই, যার কারণে আমরা আমাদের দেহটাকে কি করা যায়, যে বাঁকানো করা যায়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে 3 নাম্বার, যে পূর্ণ সচল অস্থিসন্ধি। পূর্ণ সচল অস্থিসন্ধি, এ সকল অস্থিসন্ধি সহজে নড়াচড়া করা যায় না, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর এই পূর্ণ সচল অস্থিসন্ধিটা কি, এরা সহজে নড়াচড়া করা যায় না, করানো যায়, সরি, যে এই সকল পূর্ণ সচল অস্থিসন্ধিকে সহজে নড়াচড়া করানো যায়। এই জাতীয় অস্থিসন্ধির মধ্যে বল ও কঠোর সন্ধি, কবজা সন্ধি প্রধান। অনেক সময় তোমরা যারা, বিশেষ করে তোমাদেরকে বলবো যে কোরবানি ঈদ গেল, এই কোরবানি ঈদে যারা ছাগল এবং গরু জবাই করছিলাম, সেক্ষেত্রে ওখানে দেখবা যে এক ধরনের বল পাওয়া যায়, অর্থাৎ আমাদের কোমরের নিচে, অর্থাৎ গরুর যে রান, অর্থাৎ পাটা যে আমরা পৃথক করে রাখি, ওখানে এক ধরনের বল লক্ষ্য করা যায়। মূলত হিউম্যান বডি ও মানুষেরও তদ্রুপ ওই রকমই, যে এই বলগুলো পাওয়া যায়। বলগুলো থেকে ওটা মূলত জোড়া, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এটাকে বলা হয় কঠোর সন্ধি বা কবজা সন্ধি প্রধান। আর সাইনোভিয়াল অস্থিসন্ধি কেবল পূর্ণ সচল হতে পারে, আর সাইনোভিয়াল অস্থিসন্ধি পূর্ণ সচল হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটু আরো ক্লিয়ার করে দেই যে এই যে এখানে যে বলগুলো থাকে, অর্থাৎ পায়ের লিগামেন্টের জোড়া, এই যে আমরা যে বলগুলো লক্ষ্য করতেছি, এই বল মূলত যেগুলা জোড়ায় থাকে, এগুলো কি করা যায়, এগুলোকে বলা হয় কঠোর সন্ধি বা বল বলা হয়, এগুলোকে বলা হয় বল এবং কঠোর সন্ধি। আবার অনেক সময় থাকায় যে কবজা সন্ধি, কঠোর সন্ধি, যে আমাদের হাঁটুতে যে বলের মতো যে আমরা অংশগুলো আমরা দেখতে পাই, একটু ভালো করে খেয়াল করে তোমাদের নিজেরই যে হাঁটুতে যে আমরা যে পাটা করতে পারি, সেখানে এই যে বলগুলো, এইগুলোকে বলা হয় কঠোর সন্ধি। এরপর হচ্ছে কবজা সন্ধি। কবজা সন্ধি হাতের মাঝে যে অংশগুলো এখানে যে আমরা পাই, এই জোড়া, এখানে একটু হালকা বলের মতো অংশ দেখা যায়, এগুলোকে বলা হয় কবজা সন্ধি। প্রিয় শিক্ষার্থী বলেন, বল বলা যাবে না, কারণ বলটা হচ্ছে আমাদের পায়ের যে রানটা, অর্থাৎ তোমরা বারবার বলতেছি যে যারা গরু জবাই করছো, যে পাটা যেখান থেকে খোলে ওখানে একটা বল পাওয়া যায়, তদ্রূপ মানুষেরও, অর্থাৎ হিউম্যান বডিরও ওই সেম টু সেম একই ক্যাটাগরি তৈরি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা, আর সাইনোভিয়াল অস্থিসন্ধি কেবল পূর্ণ সচল হতে পারে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই যে দেখো, তাহলে আরো চিত্রটা থেকে একটু খেয়াল করো, তাহলে আর ক্লিয়ার হবো তোমরা, যে বল ও কঠোর সন্ধি। যে আরেকটা হচ্ছে বল ও কঠোর সন্ধি। দেখো যে এখানে আমরা জানলাম, এখানে আমরা দেখলাম যে এখানে আমরা দেখলাম যে বল একটা
বল ও কঠোর সন্ধি আর একটা হচ্ছে কবজা সন্ধি প্রধান। আমরা এবারে জানবো যে বল এবং কঠোর সন্ধিটা মূলত কোনগুলো, চিত্রের মাঝে আমরা আরো ক্লিয়ার হবো। দেখো যে বল ও কঠোর সন্ধিতে সন্ধি স্থলে একটি অস্থির মাথার মতো গোল অংশ অন্য অস্থির পদনে এমনভাবে স্থাপিত থাকে যেন অস্থিটি বাঁকানো। এই যে দেখো দেখতে পাচ্ছ যে তোমরা এই যে বলটা এই যে বলটা কি এই বলের মতো যে অংশগুলো আমরা দেখবো মাথার মতো গোল অংশ আমরা দেখতে পাচ্ছি। এই যে গোল অংশগুলো এগুলো কি করে যে গোল অংশ এগুলো অস্থির কঠোরে এমনভাবে স্থাপিত থাকে যেন অস্থিটি কি যে বাঁকানো, অর্থাৎ বাঁকানো, পাশে চালানো করা। এই যে দেখা যাচ্ছে যে এই যে আমরা বাঁকানো পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ যে হাতের এই যে অনেক সময় আমরা এরকম বাঁকানো করতে পারি, হ্যাঁ, তো পাশে চালানো করা কিংবা সকল দিকে নাড়ানো সম্ভবপর হয়, অর্থাৎ এটা আমরা নাড়ানো সম্ভবপর হয়। উদাহরণ কাঁধ এবং পুরুষতি। এবারে দেখো যে কবজা সন্ধি, আমরা বল সন্ধি জানলাম, এবারে দেখো আমরা কবজা সন্ধি। যে কবজা যেমন দরজার পাল্লাকে কাঠামোর সাথে আটকে রাখে, যে আমাদের যে বাসায় যে দরজাগুলো লাগা থাকে এই দরজাগুলোকে কি করে যে দরজাগুলো পাল্লাকে যেমন কাঠামোর সাথে আটকানো থাকে, তদ্রূপ আমাদের কবজার মতো সন্ধিকে কবজা সন্ধি বলা হয়। তদ্রূপ আমাদের যে কবজা থাকে এই কবজা সন্ধিকে বলা হয় কবজা সন্ধি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে, সেই অনুসারে তোমাদের মনে রাখতে হবে যে কবজা সন্ধি কি বা কবজা সন্ধি কাকে বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেমন হাতের কোণই, এই যে হাতের কোণই আমরা দেখতে পাচ্ছি, যে হাতের কোণই, এরপর হচ্ছে জারু, এরপর হচ্ছে আঙ্গুলগুলিকে এই ধরনের সন্ধি দেখা যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি হাতের যে আঙ্গুল, জারু, এইগুলিতে আমরা কি যে এই সন্ধিগুলো দেখতে পাই। এসব সন্ধি কেবল একদিকে নড়ানো যায়, আর এগুলো কি শুধু একদিকে নাড়ানো যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি একদিকে নাড়াচ্ছে, আমরা কি পারবো ওইদিকে হাতটা কি এইদিকে নাড়ানো সম্ভব? না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা একদিকে নাড়ানো সম্ভব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর আজকে তোমাদের ভাষার কাজ অর্থাৎ ওই পাঠির যে অর্থাৎ 9.1.2 শেষ করলাম, তার ভাষার কাজ। তোমাদের যে ভাষার যে কোশ্চেনগুলি দেওয়া হয়েছে দিব যেটা, সেটা তোমাদের অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে, কেননা এগুলোর মাঝে তোমাদের পরীক্ষায় কোশ্চেন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে প্রথমে দেখতে পাচ্ছি আমরা জ্ঞানমূলক প্রশ্ন, যে অস্থি সন্ধি কাকে বলে। এরপর হচ্ছে নিশ্চল অস্থি সন্ধি কি, তরুণাস্থি কি, অস্থি কি, অস্টিওব্লাস্ট কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবকটা কোশ্চেন খুব ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেই অনুসারে তোমাদের অবশ্যই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ে নিতে হবে, কারণ এগুলো মাঝেই তোমাদের পরীক্ষায় কোশ্চেন হয়। আমি আশা করি যে এর মাঝে তোমরা এসএসসি পরীক্ষায় অনুধাবন এবং জ্ঞানমূলক কোশ্চেন পাবে, এইটুকু আমি আশা করি। সেই অনুসারে তোমাদের এই কোশ্চেনগুলো সুন্দর করে পড়ে নিতে হবে। এরপর হচ্ছে ক্যাপসুল বা ল্যাকুনি কি, এরপর হচ্ছে নিশ্চল অস্থি সন্ধির একটি উদাহরণ দাও, এরপর অস্থিতে কতবার পানি থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছি সবগুলি আজকে, যে অস্থিতে কতবার পানি থাকে। এই কোশ্চেনটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা অনেক সময় আবার জ্ঞানমূলকের জন্য আসে, আবার অনেক সময় দেখা যায় যে বহু নির্বাচনের মাঝেও কোশ্চেনটা আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে পেরিওস্টিয়াম কি। আমি আবারও তোমাদের বলে দিচ্ছি যে ক্যাপসুল বা ল্যাকুনি কি, নিশ্চল অস্থি সন্ধির একটি উদাহরণ দাও, অস্থিতে কতবার পানি থাকে, পেরিওস্টিয়াম কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা দেখবো যে অনুধাবনমূলক প্রশ্ন, যে তোমাদের মাঝে অনুধাবনমূলক প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমাদের সুন্দর করে পড়ে নিতে হবে, কারণ এই পার্ট থেকে এগুলি বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সেই বিষয়ে তোমাদের খুব ভালো করে পড়ে নিতে হবে, যে অস্থি বলতে কি বোঝায়, এরপর হচ্ছে তরুণাস্থি বলতে কি বোঝায়, সাইনোভিয়াল অস্থি সন্ধি বলতে কি বোঝায়, এরপর হচ্ছে বয়স্ক মানুষের ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণ প্রয়োজন কেন। প্রিয় শিক্ষার্থী, এটা আলোচনা তোমাদের করলাম যে বয়স্ক মানুষের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন কেন। এরপর হচ্ছে অস্থিকে রক্ত উৎপাদনের কারখানা বলা হয় কেন। এই কোশ্চেনটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা, যে অস্থিকে রক্ত উৎপাদনের কারখানা বলা হয় কেন। তরুণাস্থি চকচকে সাদা দেখায় কেন, তরুণাস্থিকে যে চকচকে সাদা দেখায় কেন। এরপর হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধির দুটি কাজ দেখো।
স্থানীয় ক্রিয়া অস্থি সন্ধি দুটি কাজ লেখো। প্রিয় শিক্ষিত বন্ধুরা, শিক্ষিত বন্ধুরা, আমরা আজকে ক্লাসের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। সেই কারণে তোমাদের শেষে যে কোশ্চেনগুলো দেওয়া হলো, যে অনুধাবন এবং জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো তোমরা সুন্দর করে পড়ে নিও। খুব কঠিন না তোমাদের জন্য, বিশেষ করে যারা আজকে ক্লাস দেখছো লাইভ ক্লাসটা অনুধাবন, তাদের জন্য খুব ইজি হবে এটুকু আমি আশা করি। আর পাশাপাশি তোমাদের একটা কথাই বলবো আমি, যে কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা একটু ঠান্ডা মাথায়, অর্থাৎ 2-1 যদি ঠান্ডা মাথায় পড়ো, ইনশাল্লাহ কোশ্চেনের অ্যান্সার করতে পারবা, এটুকু আমি আশা করি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।